নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের নিউজ টুডে। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। থানার ওসিকে অশ্রাব্য ভাষার গালিগালাজ, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল। উত্তর সিকিমে ভয়াবহ পথ দুর্ঘটনা। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে 1000 ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেল গাড়ি। মৃত 2, আহত 2, এখনও নিখোঁজ 5। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। নম্বর বিভাজনে এলো বদল। 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত করা যাবে আবেদন। কাউন্সেলিং না মেনেই পোস্টিং। উচ্চ আদালতে দ্বারস্থ 2 জুনিয়র চিকিৎসক। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি। আরজিকর আন্দোলনের মুখ ছিলেন এই 2 চিকিৎসক। কথা মতো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। জানিয়ে দিল পরীক্ষায় বসার জন্য কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। জানিয়ে দিল পরীক্ষায় বসার জন্য কবে থেকে অনলাইনে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা কবে হতে পারে তাও জানালো এসএসসি। চাকরিহারাদের মধ্যে যাদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে তাদের বয়সসীমা ছাড়ের কথাও এসএসসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 3 দিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের আগেই নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে। 30শে মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানিয়েছিলেন। সেই মতো শুক্রবার এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল। নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে এসএসসি? আগামী 16 জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন জানানো যাবে। 14 জুলাই বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি গ্রহণ করার শেষ সময় 14 জুলাই রাত 11:59। লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে অক্টোবরের 4র্থ সপ্তাহে। ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে 3য় সপ্তাহ। প্যানেল প্রকাশ করা হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হতে পারে 29শে নভেম্বর থেকে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2016 সালের এসএসসির প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের পরীক্ষায় বসার বয়সসীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়া হবে। এসএসসির বিজ্ঞপ্তিতেও সে কথা উল্লেখ রয়েছে। পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যে কোনো ভারতীয় চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। পুরুষ চাকরি প্রার্থীদের মেয়েদের স্কুলে নিয়োগ করা হবে না। নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা দিতে ফি লাগবে 500 টাকা। সেখানে এসএসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য ফি 200 টাকা। একাদশ, দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও আবেদনের ফি একই। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরি ফেরত চেয়ে মাটি আঁকড়ে আন্দোলন। হকের চাকরি ফেরানোর দাবিতে পথে চাকরিহারারা। মিছিল শুরুর আগেই চাকরিহারাদের মিছিলে বাধা পুলিশের। শিয়ালদা স্টেশনের সামনে চাকরিহারাদের ধরপাকড় শুরু। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। আর সেদিনই পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা বলেই দিয়েছিলেন তারা আর পরীক্ষা দিতে চান না, তারা হকের চাকরি ফেরত পেতে চান। শুক্রবারই শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। শুক্রবার তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা চত্বর। পুলিশের স্পষ্ট ঘোষণা, অনুমতি নেই, জমায়েত করবেন না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হকের চাকরি ফেরত পেতে চেয়ে মিছিলের কর্মসূচি ছিল শুক্রবার, আর তারই আগে পুলিশের ধরপাকড় তুলে দেওয়া হলো প্রিজন ভ্যানে। অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখাই হলো না কে আন্দোলনে এসেছেন আর কে আসেননি। আন্দোলনকারীরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল করা হবে। সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা। মিছিল শুরুর আগেই রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ। আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন? আমি কি করেছি? চিৎকার করলেও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তার আগেই তাদের ঠাঁই হলো প্রিজন ভ্যানে। দেখা গেল রাস্তার ধারে অপেক্ষা করছিলেন 2 মহিলা চাকরিহারা শিক্ষিকা। তাদেরও তুলে নিয়ে গিয়েছে পুলিশ। প্রিজন ভ্যানে উঠে চিৎকার করে প্রশ্ন করলেন তারা, আমায় কেন নিয়ে যাচ্ছেন? সরে যেতে বলেছিলেন, সরে গিয়েছি, তাও তুলছেন কেন? উত্তর মিলল না। তারা খাতায় কলমে এখনো সরকারি কর্মচারী হলেও তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ।
সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। শিয়ালদা চত্বরে হাজির 4 ডিভিশনের ডিসিরা। শিয়ালদা চত্বরেই মিছিল আটকে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট। জমায়েত তিলমাত্র শুরুর আগেই পুলিশ তাদের সরিয়ে নিয়ে যায়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, জমায়েতের অনুমতি নেই, কেউ জমায়েত করবেও না। এ যেন নজিরবিহীন ছবি। রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনের বাইরে একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছেন পুলিশ কর্মীরা। কাউকে দেখে সন্দেহ হলেই জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি 2016 সালের প্যানেলের চাকরিহারা প্রার্থী? আইডি খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ফোনও। সূত্রের খবর, মোবাইলে 2016 প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা মাত্রই তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। একজনের অভিযোগ, তিনি আন্দোলনের জন্যই আসেননি, তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন, কিন্তু তাকেও সন্দেহভাজন মনে হয় পুলিশের, তাই কথা শোনা হয়নি, তোলা হয়েছে পুলিশের গাড়িতে। এমনই অভিযোগ জানাচ্ছেন অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক। পোস্টিং বিতর্কে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন 2 জুনিয়র ডাক্তার। অভিযোগ, নিয়ম মেনে কাউন্সেলিং এর পরেও তারা পছন্দের জায়গায় পোস্টিং পাননি। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আগামী সপ্তাহে 5ই জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল যদিও জেল খেটে আসার পর নিজের ক্ষমতা কমেছে বেশ খানিকটা। দল এবং প্রশাসন দুই দিক থেকেই চাপে পড়লেন বীরভূমের দোদণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তারই মাঝে তৃণমূলের তরফে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। উত্তর সিকিমে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে 1000 ফুট নিচে পড়ে গেল পর্যটকদের একটি গাড়ি। তিস্তা নদীতে গাড়িটি পড়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাত থেকে উদ্ধার কাজ চলছে, তবে খারাপ আবহাওয়ার কারণে বারবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাতে উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাংয়ের দিকে যাচ্ছিল পর্যটকদের গাড়িটি। ছিলেন মোট 11 জন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উড়িষ্যার পর্যটকদের 3টি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন, কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ভারসাম্য হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়, গড়িয়ে পড়ে 1000 ফুট নিচে। মঙ্গানের পুলিশ সুপার সোনাম ডিজু জানিয়েছেন, ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ উদ্ধার কাজে হাত লাগিয়েছে। সারা রাত ধরে তল্লাশি চলছে, তবে আবহাওয়া অনুকূল নয়। বারবার বাধা পাচ্ছেন উদ্ধারকারীরা। প্রথমে 2 জন পর্যটককে উদ্ধার করা গিয়েছিল, পরে উড়িষ্যার জাটপুরের বিজেপি সাধারণ সম্পাদক, তার স্বামী ও 2 সন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়, কিন্তু বাকিদের খোঁজ মেলেনি। আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। তাদের অবস্থা সংকটজনক বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ, সিকিমেও প্রবল বৃষ্টি চলছে, সেই সঙ্গে রয়েছে কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং সহ উত্তরের একাধিক জেলায়। সিকিমেও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তার মাঝেই এই দুর্ঘটনা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের ডেকে দাঁড়িয়ে আবার পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিন্দুরের সময় করাচি বন্দরের খুব কাছে পৌঁছে গিয়েছিল এই যুদ্ধজাহাজ। বিক্রান্তের দাপটে বন্দর থেকে সাগরে এগোনোর সাহস পায়নি পাক নৌসেনা। সেই সাফল্যকে উদযাপন করতেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। ভারতের প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে এই যুদ্ধজাহাজ। সম্প্রতি সফল হওয়া অপারেশন সিন্দুরে এই রণতরীর নেতৃত্বে থাকা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জাহাজে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেন, আমাদের আঘাত এতটাই শক্তিশালী ছিল যে পাকিস্তান গোটা বিশ্বকে বলেছিল ভারতের হামলা থামাতে, কিন্তু আমরা থেমেছি আমাদের শর্তে। নৌসেনার ভূমিকা এই গোটা অভিযানে ছিল গৌরবময়। তিনি বলেন, আপনাদের প্রস্তুতি শত্রুর মনোবল ভেঙে দিয়েছে। অ্যাকশন না নিয়েই আপনি যে কি ধরনের প্রতিক্রিয়া আনতে পারেন তা পাকিস্তান বুঝে গেছে। ভারতীয় নৌসেনার শক্তি, কৌশল ও ধ্বংসাত্মক ক্ষমতা তাদের আতঙ্কিত করে তুলেছে। ऑपरेशन सिंदूर के दौरान भारतीय नौसेना ने अपनी साइलेंट सर्विस से हर भारतवासी को प्रभावित किया है। खामोश रहकर भी भारतीय सेना ने
पाकिस्तानी सेना को बांध कर रखने में कामयाबी हासिल की है। जरा सोचिए, जो खामोश रहकर भी किसी देश की फौज को बोतल में बंद कर सकता है, वह जब बोलेगा तो उसका नजारा क्या होगा, इसकी आप कल्पना कर सकते हैं। इस बार तो पाकिस्तान को भारतीय नौसेना की फायर पावर का सामना नहीं करना पड़ा, मगर दुनिया जानती है अगर पाकिस्तान ने इस बार कोई नापाक हरकत की तो हो सकता है कि इस बार की ओपनिंग और किसी के द्वारा न हो, हमारी नेवी के द्वारा हो। প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর সেনাবাহিনীর মনোবল বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা মহল। অপারেশন সিন্দুর সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই সফর থেকে সেই সাফল্যকে সম্মান জানানোর একটি পদক্ষেপ বলেই প্রতীয়মান। তিনি আরও বলেন, যখন ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করছিল, তখন আরব সাগরে নৌসেনার মোতায়েন তাদের সামুদ্রিক সচেতনতা এবং শ্রেষ্ঠত্ব এমন এক অবস্থা তৈরি করেছিল যাতে পাকিস্তানের নৌসেনা বন্দরের বাইরে পা রাখার সাহস পর্যন্ত পায়নি। এছাড়া পাকিস্তানের প্রতি কড়া বার্তা দিয়ে রাজনাথ সিং বলেন, স্বাধীনতার পর থেকে পাকিস্তান যে সন্ত্রাসবাদের খেলা খেলেছে তার সময় শেষ। এবার যদি তারা ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে উস্কানি দেয় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। ভারত আর চুপ করে বসে থাকবে না। আমরা সব রকম পদ্ধতি ব্যবহার করব সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে। প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, আইএনএস বিক্রান্তের নেতৃত্বে কেরিয়ার ব্যাটেল গ্রুপ ছিল পাকিস্তানের জন্য একটি কৌশলগত বার্তা। উত্তর আরব সাগরে এই বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে ছিল 8 থেকে 10টি যুদ্ধজাহাজ, যার মধ্যে ছিল ডেস্ট্রয়ার ও স্টেলথ মিসাইল ফ্রিগেট। তথ্য অনুযায়ী ওই ব্যাটেল গ্রুপে অন্তর্ভুক্ত ছিল 7টি ডেস্ট্রয়ার, যেগুলিতে লাগানো ছিল ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, মিডিয়াম রেঞ্জ স্যাম ও বরুণাস্ত্র টর্পেডো। এগুলি স্থল, আকাশ এবং জলের তলদেশ থেকে আসা হুমকি মোকাবেলায় সক্ষম। সাম্প্রতিক সংঘর্ষ চলাকালীন পাকিস্তানের নৌবাহিনী করাচির নেভাল বেসেই আটকে ছিল। তারা আরব সাগরে নামার সাহস দেখাতে পারেনি। প্রতিরক্ষা মহলের মতে এটি ভারতীয় নৌসেনার কৌশলগত সাফল্যের বড় প্রমাণ। হাই নিউজ নেটওয়ার্ক। লাহোরে জনসভা জঙ্গিদের, আর সেই জনসভায় প্রধান বক্তা পেহেলগাঁও হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী। চলতি সপ্তাহের বুধবার এই জনসভা হয়েছে, আর সেখান থেকেই ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি আক্রমণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বিশেষজ্ঞরা বলছেন, লস্করের ডেরায় ভারত ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জঙ্গিদের সাহস জোগাতেই এই সভার আয়োজন। লস্কর তৈবার বড় জঙ্গি নেতা সাফুল্লাই কাসুরি ফের ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিল লাহোরের এক সভায়। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়, কালুরি সেই ষড়যন্ত্রের অন্যতম মাথা বলেই খবর। ভারতের এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী বুধবার লাহোরে ওই সভা হয়। মঞ্চে কাসুরির পাশে ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর লোক, গোয়েন্দা সংস্থা আইএসআইর অফিসার ও আরও কয়েকজন জঙ্গি নেতা। সভায় কাসুরি বলেন, আমার নাম হামলার সঙ্গে জড়ানোর পর আমি আরও বিখ্যাত হয়ে গেছি। তার পাশে ছিল তালহা সাইদ, যার নাম আমেরিকার সন্ত্রাসবাদী তালিকায় আছে, এবং পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক আহমেদ খান। কাসুরি পাকিস্তানের বুনিয়াস আলমারুস নামে সামরিক অভিযানের প্রশংসা করে বলেন, আল্লাহ তাদের ভালোবাসেন যারা জিহাদ করে। সভায় থাকা পাকিস্তানি অফিসাররা তখন হাততালি দিয়ে চিৎকার করছিল। সম্প্রতি ভারত লস্করের সদর দপ্তর মুদ্রিকেতে বিমান হানা চালিয়ে কয়েকজন জঙ্গিকে মারার পর এই সভার আয়োজন তাৎপর্যপূর্ণ। সভার ভাষণ থেকেই বোঝা যায় সেই হামলার পর লস্করের জঙ্গিদের সাহস জোগাতেই এই অনুষ্ঠান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে বলেছিলেন, পাকিস্তানকে ঠিক করতে হবে তারা রুটি খাবে না আমাদের গুলি খাবে। সেই মন্তব্যের উত্তর দিতেই কাসুরি বলেন, মোদী ভাবে আমরা গুলির ভয়ে থাকি, এটা ওর ভুল। এছাড়া কাসুরি দাবি করে, পাকিস্তানের সাইবার টিম নাকি ভারতের রেল ও টেলিযোগের ব্যবস্থায় হামলা করেছে, যদিও ভারত আগেই জানিয়েছে এই দাবি মিথ্যা। আগে কাসুরি ছিল মিল্লি মুসলিম লীগের সভাপতি এবং জামাত দাওয়া নামে এক সংগঠনের নেতা, যা লস্করের অফ সংগঠন হিসেবে পরিচিত। পেহেলগাঁও হামলার পর কাশ্মীরের জিহাদ নামে পাকিস্তানের সাধারণ মানুষের থেকে টাকা তোলার জন্য জনসভা করছে এই গোষ্ঠী। এই সভা আবারও দেখিয়ে দিল পাকিস্তানের সেনা ও গোয়েন্দা সংস্থা কিভাবে প্রকাশ্যে জঙ্গিদের পাশে দাঁড়ায়। ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে পাকিস্তানের মাটিতে যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। হঠাৎ করেই এক দোতলা বাড়ির জানলা থেকে উড়ে এলো 500 টাকার বান্ডিল। একটা দুটো নয়, গুছা গুছা নোটের বান্ডিল ছড়িয়ে গেল রাস্তা জুড়ে। হতবাক পথ চলতি মানুষ। পরে জানা গেল উড়িষ্যার এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ছুঁড়ে ফেলা হয়েছে ওই সমস্ত টাকার বান্ডিল, কারণ সেখানে তখন রেইড করেছে ভিজিল্যান্সের একটি দল।
এই সমস্ত করে অবশ্য শেষ রক্ষা হয়নি। এই ইঞ্জিনিয়ারের দুটি ঠিকানা থেকে উদ্ধার হয়েছে 2 কোটি টাকারও বেশি ক্যাশ। ওড়িশার ভুবনেশ্বরে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে তল্লাশি অভিযানে উদ্ধার হলো কোটি কোটি টাকা। ঘরের ভিতরে থরে থরে সাজানো ছিল 500 টাকার বান্ডিল। টাকার পাহাড় দেখে হতবাক ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকেরা। ধৃত ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ ষড়ঙ্গী। তিনি রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার পদে কর্মরত। বহুদিন ধরেই তার বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তার বাড়িতে হানা দেয় ভিজিল্যান্স। তদন্তকারীদের দাবি, অভিযান শুরু হতেই জানালা খুলে রাস্তায় টাকা ছুড়ে দেন ওই ইঞ্জিনিয়ার। হঠাৎ করেই আকাশ থেকে যেন ঝরতে থাকে 500 টাকার বান্ডিল। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ওই গুচ্ছ গুচ্ছ নোট। স্থানীয়রা এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। ভিজিল্যান্স সূত্রে খবর, শুধুমাত্র ভুবনেশ্বরের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নগদ 1 কোটি টাকা। অঙ্গুল জেলায় ইঞ্জিনিয়ারের আরও একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে 1 কোটির বেশি টাকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত 2 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে। এই তল্লাশি অভিযান চালানো হয়েছে মোট 7টি ঠিকানায়। তার মধ্যে রয়েছে ভুবনেশ্বর, অঙ্গুল, পিপলি সহ আরও কয়েকটা জায়গা। ভুবনেশ্বরে একটি ফ্ল্যাট, অঙ্গুলে একটি দোতলা বাড়ি এবং পুরীর শিউলায় একটি ফ্ল্যাট, সবকটিতেই তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা। শুধু ওই ইঞ্জিনিয়ার নয়, অঙ্গুলে তার আরেক আত্মীয়ের বাড়ি, পৈতৃক বাড়ি এবং অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ভিজিল্যান্স সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারের সম্পত্তির পরিমাণ কত তা স্পষ্ট নয়, তবে মনে করা হচ্ছে আরো অনেক টাকা ও সম্পত্তি উদ্ধারের সম্ভাবনা রয়েছে। তল্লাশি অভিযানে অংশ নেন ভিজিল্যান্সের 8 জন ডেপুটি পুলিশ সুপার, 12 জন ইন্সপেক্টর, 6 জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও আরো কয়েকজন প্রশাসনিক আধিকারিক। অঙ্গুলের ভিজিল্যান্স আদালতের নির্দেশেই এই অভিযানটি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের একজন জানান, তল্লাশির সময় জানলা দিয়ে রাস্তায় টাকা ছুড়ে দেওয়ার ঘটনা আগে কখনো দেখিনি। বাড়ির ভিতরে যেভাবে টাকার বান্ডিল সাজানো ছিল তা দেখেই আমরা সত্যি অবাক হয়েছি। এত টাকা গুনতে যন্ত্র আনতে হয়েছে। পুরো ঘটনাটা ঘিরে গোটা ওড়িশা জুড়ে শুরু হয়েছে আলোড়ন। প্রশাসনের অন্দরেই এত বড় দুর্নীতি কিভাবে চলে তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত চলছে, আগামী দিনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।